শুভ সকাল বন্ধুরা, সকাল সকালে চলে এলাম। এই যে আজকের অনেক দুঃখের একটা কথা, অনেক কষ্টের একটা কাজ করব, যদিও আমার মন চাচ্ছে না। দেখো আমি গাছের দিকে তাকিয়েছিলাম, কারণ নিচের মধ্যে গাছগুলা বারান্দা থেকে নিচে নামছে, নিচে নেমে এত সুন্দর করে হয়েছে দেখো আগাগুলা, মাশাল্লাহ। আর কিছু করার নাই, আমি আজকে কয়েকদিন ধরে বাসায় নাই, আর থাকবো না, আবার কয়েকদিনের জন্য চলে যাবো তাসমিয়া শ্বশুরবাড়িতে। তো এখন ভাবলাম যে এই বারান্দাগুলো অনেক একদম বাজে অবস্থায় আছে, আর এই আগাটুকা কে খাবে? বাজে একটা গাছ লাগাইছি, মানে এটার মধ্যে লাউ ধরে না, কিছু না, জাস্ট শুধু আঁকা ঢোকা খেলাম। 3টা লাউ খাইছে আলহামদুলিল্লাহ, এটা বললো আল্লাহর কাছে আবার আল্লাহ কষ্ট দিব। তবে যে পরিমাণে লাউ হওয়ার কথা, যে পরিমাণে যত্ন করছে, এই পরিমাণে কিন্তু লাউটা ধরে নাই, তার জন্য মনটা খুবই খারাপ। আর এই জায়গাটা খুবই বাজে দেখা যাচ্ছে, আমার বারান্দাটাও খারাপ দেখা যাচ্ছে। আর ভাবছি যে এগুলো কেটে আবার সুন্দর করে অন্য অন্য কোনো গাছ লাগাই দেবো। আর বেগুন গাছটার কথা বলি, বেগুন গাছটাও কেন জানি মরে যাচ্ছে, জানি না, সবগুলো বেগুন ঝরে পড়ে গেল। হয়তো বা আমি গাছের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে সবজির যে সিল্কাগুলা ওগুলা দিছিলাম, হয়তো ওগুলার জন্য কোনো সমস্যা হয়েছে আর কি। সমস্যা না হলে তো এরকম হওয়ার কথা না। আর চলো এই যে পুরোটা গাছ হচ্ছে পরিষ্কার করে নিব। হাতে লাগানো গাছ এগুলো পরিষ্কার করে কেটে ফেলাটা যে কতটা কষ্ট, জানি না সবার ক্ষেত্রে এরকম হয় কিনা। আমার মার ক্ষেত্রে তো হয় না। আমার মা এত সুন্দর করে গাছ লাগায়, গাছের মধ্যে ফল না সরি সবজি ধরে। আবার দেখা যায় কি সবজি হয়তো দু একটা খায়, আবার অনেক অনেক সময় দেখা যায় যে দু একটাও খেতে পারে না, ওই গাছগুলো করে কেটে ফেলে। হ্যাঁ, এটা নিয়ে অনেক আমরা হাসাহাসি করি, আর অনেক খারাপ অনেক করি যে আপনি এরকম করেন কেন, এত কষ্ট করে গাছ লাগান, গাছগুলো বড় হয়। অনেক সময় দেখা যায় যে কেটে ফেলে, সব কাটে না, আবার কয়েকটা কেটে ফেলে। বাড়িতে বর্তমানে যে লাউ গাছগুলো আছে, কয়েকদিন আগে শুনলাম যে লাউ গাছগুলা কেটে ফেলবে। তো রাগারাগি করলাম যে আপনি গাছগুলা কাটবেন কেন, আপনি তো কাটার কোনো দরকার নাই। বলে কি না আমার ভাল লাগে না, এগুলো কেমন হয়ে থাকে। পরে দেখি এবার গিয়ে শুনি যে 3টা লাউ হয়েছে, 3টা লাউ খাইছে, তাহলে বুঝো। তো যাই হোক, আমার গাছ কাটতে ভীষণ খারাপ লাগে। আর দেখো এখানে অনেকগুলা শাক নিয়ে নিলাম, এতগুলা শাক কী করবো নিজেও জানি না, কারণ রমজান মাসের মধ্যে হচ্ছে তেমন কেউ শাক খেতে চায় না। আর রান্না করলেও দেখা যায় অনেক খাবারই থাকে, রমজান মাসে কিন্তু বেশি খাওয়া পড়ে না। এতগুলো শাক দিয়ে আমি এখন কি করবো? পিয়া এক বস্তা শাক হয়েছে। হ্যাঁ, এই শাকগুলা বিক্রি করলে 100 টাকা মনে বিক্রি করা যাবে নাকি আমি জানি না। তো এই রোজা রমজান মায়ের দিন আমি এই শাক এখন কাকে রিকোয়েস্ট করবো খাওয়ার জন্য বলো তো? তো দেখি এখানে কাকে কাকে দেওয়া যায়। আত্মীয় স্বজন সবাই দূরে, এখন রোজার মাস, কেউ শাকও খেতে চায় না, এরকম খাবার দাবার একদমই কম, ইফতার খাইয়ে পেট ভরে যায়, আর কি খাবে বলো তো? তো চলো বাসায় যাই, বাসায় গিয়ে কাজ করি। চলে এলাম বাসায়, আর এই যে আজকে পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করে নিব। চাদরগুলো এখন চেঞ্জ করব না, চাদরগুলা আমরা আজকে আমার বাসুরের মেয়ে চলে যাবে দেশে, ও দেশে চলে যাবে, তারপরে ওরে রেখে এসে আমরা আবার কালকে ইনশাআল্লাহ চলে যাবো তাসমিয়া শ্বশুরবাড়িতে। একটা জরুরি কাজে যাব, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এই তো আজকে অনেক দুঃখের কথা মনে পড়ে গেল, নাকি সুখের কথা আমি জানি না। এই যে দেখো আমার বাসুরের মেয়ের যে ওর মেয়ে, মানে আমার নাতিন হয়, ও সারা দিন 2টা ওড়না নেয় শরীরের মধ্যে, একটা হচ্ছে পরে আর একটা হচ্ছে কুচি দেয়। হ্যাঁ, শাড়ি পরে থাকে আর সারাদিন রান্নাবান্না করে, মানে সারাদিন ও সংসারের কাজ করতে করতে ওর জীবন শেষ। কিন্তু দুঃখের বিষয়, তা ওর সংসারের কাজগুলো আবার আমাদের গুছাতে গুছাতে আমাদের জীবন শেষ। হ্যাঁ, কারণ ও পানি দিয়ে খেলাধুলা করে। তো পানি দিয়ে খেলাধুলা করলে না দেখা যায় কি যে যেগুলো টাইলস করা বা পাকা বাড়িঘর, এগুলো মূলত ময়লা হয় কিন্তু পানির থেকে। তোমার যতই ধুলা পড়ুক, ধুলা পড়লে কিন্তু তেমন সমস্যা হয় না, কিন্তু ধুলার মধ্যে যদি পানি পড়ে তাহলে দেখা যায় যে ক্যাতকাদা হয়ে যায়, অনেক অনেক বেশি সমস্যা হয়। তো বারান্দার মধ্যে একটা সংসার করছে, মানে বারান্দার মধ্যে ওর একটা সংসার আছে, তারপরে আমার পাকঘরের ওইখানে গিয়ে ওর একটা সংসার, তারপরে আমার তাসমিয়ার রুম যে ওইখানে ওর আরেকটা সংসার, মানে ও মানুষ একটা, কিন্তু সংসার হচ্ছে অনেকগুলা। তো সব জায়গার মধ্যে এসে দেখি যে পুরা এখানে সেখানে সেখানে নানান জায়গার মধ্যে পানি পড়ে আছে, আর সবগুলো জায়গা হচ্ছে কেঁদো কেঁদো হয়ে আছে। তো এগুলাই যে পরিষ্কার করব। আর যেটা বলতে নিয়েছিলাম যে দুঃখের কথা মনে করি, আমার একটা ফ্রেন্ড ছিল, ও দক্ষিণখান থাকতে, উত্তরা থাকতে, নাম হচ্ছে পিয়ার মা, শানুবাবি আর কি। তো ওনার বাসায় ওর যে বয়সটা, এই বয়সটাতে
বাবির বাসায় আমি সময় কাটাতাম বেশিরভাগে। তো কি করতো, ছোঁয়া এরকম খেলাধুলা করতো, অনেক দুষ্টামি করতো কিন্তু ছোঁয়া ছোটোবেলা। তো ওই বাবির কথা মনে পড়ে যে উনি কীভাবে সহ্য করছে। আমি যদি এক বেলা এক প্রতিদিন তো ওনার সাথে গিয়ে দেখা করতাম, কথা বলতাম, আমরা অনেক অনেক সময় পার করছি, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে একদিন যদি একবেলা না যেতাম উনি ফোন করতো। ওনার বাচ্চারা এত ভালো মনের মানুষ ছিল, এত কি বলবো তোমাদের। আসলে লাইফে এরকম মানুষের মানে ফ্রেন্ড পাওয়া, এরকম ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। তো ওই বাবিটার কথা আজকে মনে পড়তেছে যে এত বিরক্ত করছে আমার মেয়ে আর আমরা। উনি কিন্তু কখনো বিরক্ত হয় নাই, না গেলে আরও অনেক কষ্ট পাইতো। তো মিস ইউ বাবি, শানু বাবি। তো এই যে দুইটা রুমই সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে চাদরগুলো যদি পাতলে যদি টান টান করে না পাতা হয়, এটা কিন্তু ভালো লাগে না। আর আমার বাসুরের মেয়ের কথা বলতেছে, ও কিন্তু সারাদিনই পরিষ্কার করে, সারাদিন এই পাশে থেকে গুছায় ওই পাশে থেকে গুছায়, কিন্তু ও তো আমার সংসারের কাজের বারোটা বুঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল্লাপুর থেকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর তোমরা এত বেশি কৃপণ হইছো, এত কৃপণ, শুধুমাত্র ভিডিও দেখে যাও, হাজার হাজার লাইক হয়, হাজার হাজার ভিউ হয়, কিন্তু লাইক কম করো আর হচ্ছে কমেন্ট কম করো। এটা কিন্তু ঠিক না। সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট আর তোমাদের সুন্দর সুন্দর লাইক পেলে কিন্তু আমি আরও ভিডিও বেশি করে আপলোড দিতে হচ্ছে করি, মানে মনের ভিতরে একটা এনার্জি আসে যে না, আমার ভিউয়ার্সরা আমাকে অনেক বেশি পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসে। আর আলহামদুলিল্লাহ অবশ্যই ভালোবাসো। 4 বছর ধরে কাজ করছি, ভালোবাসা না পেলেও তার কাজ করছি না। তবে হ্যাঁ, আমি এটা তো আমারই ভুল, এটা তো আমি বলছি যে এই যে আমার ভুল। আমি পাক্কা 2 বছর কাজ করি নাই, অনেক করছি বাট একটু কম কম করে করছি। তার জন্য হচ্ছে তোমরা অনেকেই আমার এখান থেকে চলে গিয়েছো, আর যারা যারা দেখছো তারা হচ্ছে একটু কম লাইক কমেন্ট কম করো। আরে তো চলো বাকি কাজগুলো করে নিয়ে, অনেক কাজ করে আছে। আজকে আবার একটু শহরের দিকে ঢুকতে হবে, একটু কাজ আছে, এই কিছু কাজ নিয়ে যাবো আর কি, বাবার বাড়িতে যাবো। আর কী কী কাজ করবো সবই তোমার সাথে শেয়ার করবো। এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে মেয়ে দুটো আছে, ওদের জন্য রান্না করতে হয়। তো আজকে পোলাও মাংস রান্না করবো, বাচ্চারা যেহেতু চলে যাবে আজকে। ভীষণ খারাপ লাগছে, ওদের কিন্তু ঈদ করে যাওয়ার কথা ছিল। আর আর বিশেষ করে হচ্ছে আমার এবার সব কিছুই উলটপালট হয়ে গেল, মানে সব কিছুই উলটপালট এলোমেলো হয়ে গেছে। আমাদের সবার এই বছর হচ্ছে একসাথে ঈদ করার কথা ছিল, তো বাসুর অসুস্থ হয়ে গেল। তারপরে মেয়েটার হাজব্যান্ড আসার কথা ছিল, গত 3 তারিখে আসতে পারে নাই। তারপরে মানে সব কিছুই মানে একভাবে, আসলে মানুষের জীবনটা এরকমই বলো তো, একভাবে প্ল্যান করে কিন্তু জীবনটা চলে আরেক রকম। এইটাই মানুষের জীবন, এইভাবে মেনে নিতে হয়, কিছু করার নাই। একদমই চেঞ্জ হয়ে গেল, মানে এইবারের মতো এত উলটপালট আমার লাইফে কখনো হয় নাই। হয়তো বা 19-20 হয়, কিন্তু এবার একদম বিপরীত হয়ে গেল। মানে আমরা সব জায়গায় মিলে প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে গিয়ে হচ্ছে দেশে এবার ঈদ করবো। আর এই গত বছরের আগের বছরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ঈদ করছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো গত বছর আর ওইরকম হয় নাই, দেশে গিয়ে ঈদ করছিলাম, বাট ওই সবাই একসাথে হইনি আর কি। সবাই জানো সরকারি চাকরি করে, একজনে ছুটি পায়, আর একজনে ছুটি পায় না, এরকম সমস্যা। পুরোটা ফ্ল্যাটে যে সুন্দর করে পরিষ্কার করলাম। আর মেহমানরা চলে যাবে আজকে। তো যাবে আজকে তুমি? যাইবে আজকে? যাইতা না? আর তোমার দাদির কাছে যাইতা না? আমার কাছে বেশি ভালো লাগে। দেখছো আলা, এতদিন পরে হয়ে গেছে, 9 দিন হয়ে গেছে আজকে, আর বলতেছে যাইবো না। এটা কোনো কথা? আর এই যে আমার সমস্ত কাজ বাজ শেষ। আর নাই কারেন্ট আসে নাই। কারেন্টের না থাকার কারণে আমি আদা রসুন ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করতে পারি নাই, পাটা দিয়ে আসছি ব্লেন্ড করার জন্য। আর এই যে আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। এখানে মুরগির মাংস নিয়ে নিলাম। আর এই যে বাচ্চাগুলো হচ্ছে আলু খেতে ভীষণ পছন্দ করে, মাংস তেমন পছন্দ করে না, তার জন্য দেখো কতগুলো আলু দিয়ে দিলাম। আর এখানে রান্না করলাম। আর এইখানে কচু রান্না করছি আজকে। হ্যাঁ, মাংস দিয়ে কচু রান্না করছি। মাংস দিয়ে তোমরা কেউ কচু খাও কিনা জানি না, বাট আমরা খাই মাঝে মধ্যে। আমি এটা শিখছি বরিশালের এক আপুর থেকে। আর এই যে এখানে কচু দিয়ে মাংস দিয়ে কিন্তু ভালো লাগে। আর চলো, যেহেতু কারেন্ট নাই, কিছু করার নাই, আমার রান্নাটা করতে হবে। আর মেহমানরা হচ্ছে চলে যাবে, থাকবে না আজকে।
এগুলো ধুয়ে নিই, ধুইছি একবার, তারপরে আরেকবার ধুয়ে নিলাম। কারণ মাংস না একটু রাখলেই না, জমট থাকলেই দেখা যায় কি আবার একটু ব্লাড বেরোয়, এটাই সমস্যা। তো এই যে একটু আলু দিয়ে দিলাম, এত আলু অবশ্য দেই না, ওরা বাচ্চাগুলো হচ্ছে আলু খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে না। আচ্ছা হলো রান্না করি। মাংসটা একটু মেখে জেখে বসাই দিয়ে, যেহেতু এইটা হচ্ছে খাসি মুরগির মাংস, এটা কিন্তু গরুর মাংসের মতোই লাগে টেস্টটা, হ্যাঁ। তো এটা মেখে জেখে বসাইলে কিন্তু খারাপ লাগবে না। তো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরাটা আমি বাজার জিরাটা খাই, এই জন্য এখানে কাঁচা জিরাটা দিই না, দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এখানে দিয়ে দিলাম মরিচ, তারপরে দিয়ে দিব একটু লবণ, তারপরে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। আমি অলরেডি আগুনটা ধরাই দিছি। তারপরে দিয়ে দিব একটু তেল, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। মশলাটা তো দিয়ে দিছে আগে, এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে, এই যে এক হাতে মোবাইল ধরলে এক হাতে হচ্ছে নাড়াচাড়া করা যাবে, এটা ভালো করে নাড়াচাড়া করে ডেকে দিই। আর এই যে কচুটা পেটও হয়ে গেছে, বাটও হয়ে গেছে। তরকারিটা আমার কষানো একবারে কমপ্লিট, একদম সুন্দর করে কষানো হয়েছে, দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। এখন হচ্ছে জল দিয়ে দেবো, লাড়া দিব না, আমি তো মনে হয় বেশি দিয়ে গেছি। এই যে, আর এই বড় মুরগির থেকে না প্রচুর তেল উঠে, দেখছো কি পরিমাণ তেল উঠছে, এই যে লাড়া দিতে পারি না। এখন তুমি এদিকে এসো না, এখনই রান্না বান্না করলাম, আবার এক্ষুনি বোরখা পরে নিছি, এক্ষুনি যেতে হবে আমাকে, এখন বাজে মাত্র 2টা। আর আজকে সকাল সকালে রান্না করে ফেলছি, যেহেতু মেহমান আসছে, মেহমান চলে যাবে। আর আমার মুখটা দেখো কি জানি হয়েছে, আল্লাহ জানে, আমার মুখ শরীরের মধ্যে মনে হয় পানি চলে আসছে, হ্যাঁ, পুরা শরীর ফুললা, মাঝে মধ্যে আমার এরকম হয়, এটা কেন হয় জানি না। আর এই যে মেহমানদের জন্য আজকে আবার পোলাও রান্না করছিলাম এখানে, তো পোলাওটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। হ্যাঁ, তো এই পাপিয়া, পোলাওটা কি নরম হয়ে গেছে? তো যাই, এখন যাব হচ্ছে ইয়েতে, এই হাসপাতালে যাবো একটু কাজে, অফিসে একটা কাজের জরুরি কাজে যাচ্ছি। খালি করে মধ্যে ফ্যান ছাড়ে বাচ্চারা, হ্যাঁ গেট লাগাই দাও বাবু। তো চলো যাই, তাড়াহুড়ো করছে অনেক। হেঁটে যাব নাকি রিক্সা দিয়ে যাব বুঝতে পারছি না, দেখা যাক কি হয়, রিক্সা দিয়ে যাই। কথা বলতে বলতে রিক্সার এখানে চলে যাচ্ছি, কারণ হেঁটে গেলে একটু ভাল লাগে, আর হাতে যেহেতু সময় কম, একটু রিক্সা দিয়ে যাই। হাসনাবাদ যাবো এখন। ওমা স্যার এমনি দেখে ক্যামেরা দেখা। আর এখানে আমার তো বাইরে একটা দুন্দুল গাছ ছোট্ট হয়েছিল, হ্যাঁ অনেক পরে লাগাইছিল, গাছটা একদম ছোট্ট এখানে উঠলো, এখন দেখি মাশাআল্লাহ এটা একদম এইখানে চলে আসছে। হ্যাঁ, হাসনাবাদের আবু বাগিনা। তো হাসনাবাদের কাজ শেষ করে আবার বাসায় আসবো। এই মারুফের মতন লাগে না, মারুফ, এই মারুফ, মারুফের মতন লাগলো। হাসনাবাদের কাজ শেষ করবো, শেষ করে আবার বাসায় আসবো, বাসায় এসে আবার ওদেরকে নিয়ে বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতে, আমার বাবার বাড়িতে বেড়াইতে পারে নাই, আসলে ইচ্ছা ছিল। যাবি? ভালো আছস? হাসনাবাদ যাবো, যাবি না? থাকিস টা নিয়ে লয়ে যা। হাসনাবাদে যাচ্ছি একটা অনেক বেশি জরুরি কাজে, জরুরি কাজ নিয়েই হচ্ছে ওখানে যাচ্ছি ইনশাআল্লাহ। হয়তো বা অনেক দ্রুত হচ্ছে আমাদের কাজটা শেষ হয়ে যাবে, আর যা কিছু হবে তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এই যে চলে যাচ্ছি। এত জ্যাম, এই যে নতুন রাস্তা থেকে জ্যাম শুরু হয়েছে, এই যে প্রচুর জ্যাম, এটা নতুন রাস্তা। এত জ্যাম কে লেগে, আমি কখনো এই রাস্তার মধ্যে কখনো জ্যাম পাই নাই, হ্যাঁ আজকে অনেক জ্যাম। আর আমি যাবো যেখানে উনি অফিসের মধ্যে বসে রয়েছে আমার জন্য, 2টা বাজে যাওয়ার কথা, এখন বাজে 2:30-3টার মতো বাজে যেতেছে মনে হয়। কি একটা অবস্থা। পোস্তগোলা ব্রিজের আগেই যে জায়গাটা, ফ্লাইওভারের এখানে নামলাম, তো এই ফ্লাইওভার পার হয়ে হাসনাবাদ যেতে হয়। আর এই যে ডাইরেক্ট যদি রিক্সা দিয়ে আসতাম তাহলে আমার আর এই কষ্টটা করা লাগতো না, বাট আমি বুঝতে পারি নাই
এই যে ব্রিজের মধ্যে উঠতে পাই আমার আজকে জান শেষ হয়ে গেছে। মানে রোজা রেখে এইভাবে মানে এত দূরে উপরে উঠাটা কিন্তু অনেকটা কষ্ট। তো যাই হোক, কষ্ট করছি আর যাই করছি, এই যে দেখো আবার কিন্তু চলে আসছি, মানে এটার মধ্যে উঠতে পারছি। আর এই যে দেখো আমাকে একটু দেখাই দিলাম আমি কি অবস্থায়, অনেক বেশি প্যারাশনির মধ্যে আছি। আজকে 3বার বের হলাম। হ্যাঁ, আবার রাত্রেবেলা বের হওয়া লাগবে, মেয়েটাকে নিয়ে হচ্ছে গাড়িতে দিয়ে আসা লাগবে, কিছু করার নাই, চলো যাই। এটা হচ্ছে হাসনাবাদ এলাকা। হ্যাঁ, এই যে এই এলাকায় একবার আসছিলাম অনেক আগে, যখন বিদেশ যাই তখন বিদেশ যাওয়ার আগে আসছিলাম একটা পার্লার থেকে, পার্লারে কি কাজ শেখার জন্য। তো ওনারা বললো যে যদি আমি এখানে কাজ শিখি তাহলে মডেল লাগবে। আমি 1 মাসের জন্য শিখতে চাইছিলাম, কারণ আমার হাতে সময় ছিল না। আমাদের সবার ফুল ফ্যামিলির ভিসা হয়ে গেছিলো, ভিসার কাজ অলরেডি মনে প্রসেসিং করছিলাম। তখন আমি ভাবলাম যে একটু পার্লারের কাজ শিখে যাই। তো এখান থেকেও বলছিল যে পার্লারের কাজ শিখে যাওয়ার জন্য। তো 1 মাস লাগে না, আমাদের অনেক কম সময় লাগছিল যাইতে। তারপরে হচ্ছে মডেল পাই নাই, তার জন্য কাজ শিখতে পারি নাই। এই গাছগুলো আজকে 1 সপ্তাহ না 15 দিন ধরে ভাবছি কাটবো। বাসার ভিতরে এত ঝামেলা, দেখতেই পারো যে কি পরিমাণ ঝামেলা, একটা ঝামেলা। হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখন বাসুরেরটা শেষ, বরাপুরটা শেষ। এখন যাবো হচ্ছে তাসমিয়ার খালা শাশুড়ি করে ননদের এখানে। ওর হচ্ছে কালকে অপারেশন করবে। আর ও সবার আগে কিন্তু ওর এখানে যাওয়ার কথা ছিল, কারণ ওর অসুখটা হচ্ছে সবার আগে ধরা পড়ছে। হ্যাঁ, তো যেদিন ওর এখানে যাবো ওই দিন আমার বাসুরে চলে আসলো, আর যাইতে পারলাম না। আসার পরে ওই দিন থেকে, যেদিন আমার বাসুর আসছে ওই দিন থেকেই অসুস্থ। তাইলে বাসুরে নিয়ে 2-3 দিন দৌড়াদৌড়ি করলাম হাসপাতালে, এখানে সেখানে জালের বাসায় গেলাম। তারপরে ওইখান থেকে আসলাম, আবার ডিসিশন ব্যাগ গুছাইলাম যে তাসমিয়ার শ্বশুরবাড়িতে যাবো। শ্বশুরবাড়ি বলি কারণ তাসমিয়ার বিয়ে হয়েছে ওইখানে, ওইটা শ্বশুরবাড়ি বলি। তো তাসমিয়ার শ্বশুরবাড়িতে যাবো, বাচ্চারা নিয়ে, বাচ্চাদের ব্যাগটা গুছানো শেষ। তারপরে 2 দিন পরে যাবো। বরাপুর অসুস্থ হয়ে গেল, বরাপুরে নিয়ে 3 দিন আবার এই যে দৌড়াদৌড়ি করলাম। এখন আমি নিজেই অনেক অসুস্থ, আমি অনেক আমার জ্বর, আমার ঠান্ডা লাগছে, জ্বর আসছে। এখন ব্যাগটা গুছাইছি, আগামীকালকে হচ্ছে মেয়ের অপারেশন যাব। এখন আবার যে বাসুরের যেই বাসুরের কথা বললাম, ওই বাসুরের হচ্ছে আলহামদুলিল্লাহ তেমন কোনো রোগ ধরা পড়ে নাই, অত বড় ধরনের কিছু ধরা পড়ে নাই। পিছনে পাথর হয়েছে, ওইটা এখন ঈদের আগেও অপারেশন করতে পারে, ঈদের পরেও অপারেশন করতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তো যখনই অপারেশন করে, এখন আবার বলতেছে বাসুরে আমার বাসায় আসবে, বাসুর সবাই আমার বাসায় আসবে। এখন আর কিচ্ছু করার নাই, কারণ মেয়েটার সবার আগে আমার ওইখানে যাওয়ার কথা দরকার ছিল, বাট আমি যাইতে পারি নাই। তো ওইখানে বললাম, আমার জায়রে কল দিয়ে বললাম যে ভাবি বাসার মধ্যে আসেন, আসে সব কিছুই রেডি আছে, রান্না বান্না করবেন, খাইবেন, কিন্তু আমার ওইখানে যাওয়াই লাগবে। পরে আমার যা বলতেছে যে না তুমি ওইখানে যাও, ওইটা আগে, মেয়ের ইয়েটা হচ্ছে আগে, তুমি আগে ওইখানে যাও, বাকি আমরা তো নিজেদের মানুষই, গরমের বাজারটা যারা আছে আমরা রান্না করে খাইতে পারবো। এই যেগুলো শুরু করছে, এই এরা হচ্ছে আজকে চলে যাবে, টিকিট কাটা, আমি ইফতার করে ওদেরকে আবার নিয়ে বাসে উঠে দিয়ে আসবো। তো ওদের জন্য খারাপ লাগতেছে, ওর মার কথা ছিল আমার এখানে ঈদ করার। আমাদের মেহমান চলে যাচ্ছে, এই যে সিনহারা চলে যাচ্ছে, ওই যে ওর খালারে ও টাকা দেয়, হ্যাঁ ওর আন্টিরে টাকা দিতেছে আমার মেয়েরে, বলতেছে যে মজা খাওয়ার জন্য। ও কিছু খাওয়ার লেগে কয় টাকা দিছে দেখি, দিয়ে দাও টাকা ওরে। বলতেছে খালামুনি তুমি কিছু খাইও না তুমি খাইও, ফুচকা খাইয়ে দাও আমার কাকে, আপু ফুচকা খাওয়াই নিয়ে যাও, শাকগুলা পরামু। গাড়ির মধ্যে আইসা দেখি একটা নেতা সাপ বসে রয়েছে, মেম্বুরি খারিব, আমি এইটার দিমু, ট্যাকেল দিমু, ঠিক আছে। আর এই যে এখানে আসলো, বসাই দিলাম এই যে এখানে সিটের মধ্যে। আর আমার ভাই আমার সবসময় হেল্প করে, মানে আমি যখন যে আমার শ্বশুর বাড়িতে যাই, আমার ভাই এই যে আধা ঘন্টা আগে সে যে এখানে বসে রয়েছে। তো এই যে ভাল লাগলো, আমার মধ্যে যাইতে কেমন চাইতেছে, শুনছেন ভাই আমার ধরে যেতে মন চাইতেছে। হ্যাঁ, তো শালম ভাই যত বছর ধরে আমগো এই বাসের জগতে আয়ে পড়ছে, তো ততদিন ধরে যে আমাদের কোনো সমস্যা নাই, টিকিট মিকেট নিয়ে আমাদের কোনো প্যারা নাই। যাও আসো মু বসো, অনেক খারাপ লাগতেছে, সবাই যাইতেছে গা, তোমরা যাইতেছে গা, আমার অনেক কষ্ট হইতেছে। ফুল হাতের জামা নিছো পাপিয়া, ব্যাগের মধ্যে নিছো, গেঞ্জি মিঞ্জি ভালো করে নিছো নি, 800। বাসুরের মেয়ে চলে গেল, গাড়িতে উঠে দিয়ে আসলাম, তারপরে হচ্ছে বাসায় চলে আসছি, তারপরে এসে অনেকগুলা কাজ করছি।
আর তারপরের দিন এসে হচ্ছে হাসপাতালে চলে আসছি। আর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ দিতে পারছি না, তোমরা জানো দেখতে যাবেন আমি আছি। এখন বর্তমানে আমি হসপিটালে আছি। আর এই ব্লগটা দেখতে হলে অবশ্যই আমার এর মধ্যে চোখ রাখো। আর মেয়েটা চলে গেছে ওই মানে রাত্রিবেলাও চলে গেল, সকালবেলা চলে আমি হাসপাতালে চলে আসছি। তো এখানে এসে আমি একটু নিয়ে হালকা অ্যালার্জির সমস্যা হচ্ছিলো, আমার ডাস্ট অ্যালার্জি তোমরা জানো। তো নাক দিয়া পানি পড়ছিল কালকে অনেক বেশি। আর আজকে বয়সটা একটু হয়তো ডিফারেন্স হচ্ছে সমস্যাটা। আর যেই আমার যেই মেয়েটাকে দেখতে আসছি বাগিনীকে, তো তোমরা সবাই আমার বাগিনীর জন্য দোয়া করো। আমি ওর দেখে আমার এত কষ্ট লাগছে, ও একদম ময়না পাখির মতো, একদম টুনটুটি পাখির মতো বলা যায়। যে ও যে কথা বলে এমন নাকি আস্তে আস্তে আমি পুরো শুনি না ওর কথাগুলো শুনতে হইলে আমার অনেক কাছে গিয়ে শুনতে হয়। আর আমরা যদি 100টা কথা বলি, ও মনে হয় 10টা কথা বলে না, এত ঠান্ডা মেয়েটা। আজকে কয়দিন হচ্ছে, 20 দিন 22 দিন হয়েছে। ও একটা যে কোনো একটা সমস্যা ধরা পড়ছে, তোমার সাথে আমি শেয়ার করতে পারছি না, মানে একটু সমস্যা হয়েছে আর কি, মোটামুটি খারাপ খাবার ভালোই। তো ব্যথা জিনিসটা আসলে মানুষের অনেক কষ্টের। ব্যথা বলতেই সেটা যেখানেই হোক, শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে কিন্তু অনেক কষ্ট হয়। আর আমি এখানে আসার পর আর শুনলাম মেয়েটার অনেক কষ্ট হয়েছে, অনেক কান্নাকাটি করছে, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এগুলো শোনার পরে আরও অনেক খারাপ লাগলো। তো এই যে এখন হাসপাতাল আসছি, আর কোনো কথাই বলতে পারছি না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।